ডক্টর আসিফ নজরুল এভাবে না করে সরাসরি একটা কাজ করতে পারতেন। সেটা কি? ইন্ডিভিজুয়াল ডিসমিসালের কথা না ডক্টর আসিফ নজরুল, আপনি একটা কথা ভুল বুঝেন। আপনি একটা কাজ করতে পারতেন, একটা প্রজ্ঞাপন জারি করতে পারতেন। আপনি বলতেন ডিজিটাল সিকিউরিটি আইনকে সাসপেন্ড করা হলো, এই আইনের আওতায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হলো। যতক্ষণ পর্যন্ত এই আইনের সঠিক ইন্টারপ্রিটেশন অথবা এক্সিকিউশনের ক্ষেত্রে কি কি করা যায় এই সিদ্ধান্তটা ফাইনাল না হয়, ততক্ষণ পর্যন্ত এই আইনের আর কোনো কার্যকারিতা থাকবে না। ডক্টর আসিফ নজরুল যদি এই কাজটা করতো তাহলে ব্যুরোক্রেসি বাড়তো না। এইটার পরে এইটা হবে, ওইটার পরে এইটা হবে, আমরা ডিসমিস করতে পারছি না, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এটা দেখে, তাদের সাথে কোঅর্ডিনেশন করা হইতেছে। ডক্টর আসিফ নজরুল, আপনি মশা মারতে কামান দাগাচ্ছেন কেন? আপনি ব্যুরোক্রেসিটা, আমলাতন্ত্রটাকে কেন এত প্রাধান্য দিচ্ছেন? আপনার চিন্তা করা উচিত ছিল যে বাংলাদেশে একবার যদি আমলাতন্ত্রের গেরাকলে কোনো কিছু পড়ে, ওখান থেকে সহজে কোনো কিছু বের হয় না। আসিফ নজরুল, আপনি জানেন তো। তো আপনি আইনমন্ত্রী, ফর এক্সাম্পল আপনি আইন উপদেষ্টা, আমি ধরে না আপনি আইনমন্ত্রী। আপনার এখন বলবেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যত লোক ভুক্তভোগী আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কেস বাংলাদেশে হয়েছে, এখন আপনি বলেছেন যে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়, এক্সকিউজ মি, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় লোকজনদেরকে ডেকে এনে তাদের ইন্টারপ্রিটেশন, তাদের রুল অফ এক্সিকিউশন, নেচার অফ এক্সিকিউশন, এগুলো সম্পর্কে আপনি জানার পরে তারপরে সিদ্ধান্ত নিতে পারবেন। ডক্টর আসিফ নজরুল, দোজ হু আর গুড ম্যানেজার, যারা খুব ভালো ব্যবস্থাপক, তারা কি করে জানেন? ভালো ডাক্তাররা কি করে? রক্তক্ষরণ হইলে ভিতরে যখন কত সিরিয়াস এটা পরে দেখে, আগে রক্তক্ষরণ থামাও, কারণ রক্তক্ষরণ হতে থাকলে রোগী মারা যাবে। আপনার প্রথম দায়িত্ব কি? এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে পুরা বাংলাদেশে যতগুলো কেস হয়েছে, প্রত্যেকটা কেসে প্রত্যেকটা ভুক্তভোগী, প্রত্যেকটা আসামি তারা ধান খেতে গিয়ে ঘুমাইছে। সন্তান তার মায়ের কাছে ঘুমাতে পারে নাই, বাবার কাছে ঘুমাতে পারে নাই। স্বামী তার স্ত্রীর কাছে যেতে পারে নাই, সন্তানরা তার বাবাকে কাছে পায় নাই। Therefore, আপনি এখনো ধরে আছেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আপনার কাজকে ত্বরান্বিত করবে? ওয়েল, ডক্টর আসিফ নজরুল, আপনি একজন ভালো শিক্ষক অথবা আপনি একজন ভালো সাংবাদিক, আমি এটা জানি না, কারণ আমি আপনার ছাত্রও না। আর আপনার সাংবাদিকতা যেসবগুলো দেখছেন আপনারা সোফার, আমি আপনার কথাবার্তার ভিতরে আমি ইমব্যালেন্স দেখেছি। কোন একটা জায়গায় একটা কথা বলেছেন, পরবর্তী কনভারসেশনে ওটাকে কন্ট্রাডিক্ট করেছেন। দ্যাট ইজ মাই ওপিনিয়ন। এর জন্য আপনাকে আমি ক্রুসিফাই করবো না, দরকার নেই। আপনি একজন শিক্ষিত এবং সচেতন মানুষ, আপনাকে আমি এতটুকুই জানি এবং আমি ওর ভিতরেই সীমাবদ্ধ থাকবো। দেখো, আমি যে কথাটা বলতে চাচ্ছি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলাগুলোকে আপনি ওইখানের ওই মন্ত্রণালয়ের অধীনে এই মামলাগুলো হয়েছে, তারা তাদের এক্সপার্ট এনে তারপরে বিচারের আওতাধীন, আমি তারপরে ডিসমিস করব, এই কথাগুলো কি গত 53-54 বছরে যে নপুংসতা, যে অযোগ্যতা, যার জন্য আমরা 53 বছরে উন্নতির চেয়ে অবনতি করেছি, আমাদের দেশের সরকার ইনফ্রাস্ট্রাকচার এখনো ঠিক মতো গড়ে ওঠেনি। মেইন দুর্বলতা ব্যুরোক্রেসিকে বাড়ানো, ব্যুরোক্রেসির উপরে নির্ভরশীল হওয়া, আমলাতন্ত্রের উপরে নিজেদেরকে ছেড়ে দেয়া। আপনি ঠিক সেম কাজটা করছেন। ওয়ারাস আপনি একটা প্রজ্ঞাপন জারি করতে পারতেন, ওই প্রজ্ঞাপনে আপনি সেম বলতে পারতেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে পুরো বাংলাদেশে যতগুলো মামলা হয়েছে, প্রথম হচ্ছে এই মামলাটাকে সাসপেন্ড করা। এই মামলাটাকে সাসপেন্ড করা আপনার জন্য কতটা দুরূহ, এটা তো আপনার জুরিসডিকশনের মধ্যে পড়ে।
অথবা আপনার জুরিসডিকশনে যদি না পড়ে, আপনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাজদের একটা বেঞ্চ তৈরি করে তাদেরকে বলেন এটাকে সাসপেন্ড করার জন্য টেম্পোরারিলি। সাসপেনশন তো পার্মানেন্ট হয় না, আপনি টেম্পোরারি সাসপেন্ড করেন, এটাকে রেস্ট্রেইন করার পরে এটার উপরে রিভিউ করেন। তখন আপনার যদি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কারো মতামতের দরকার হয় তাদেরকে ডাকেন, তাদের সাথে বলেন যে তোমরা যে এর আগে এই রুলটা যেভাবে করা হয়েছে এটা সঠিক প্রসিজার ফলো করে নাই, বাংলাদেশের কনস্টিটিউশনের সাথে এটা সাংঘর্ষিক, এই জন্য আমরা এটাকে ফার্দার প্রসিড করব না। এটা কি করা যেত না? এই সাসপেনশনের পরে আপনি এটা কি বলা যেত না যে এই আইনের আওতায় যতগুলো মামলা হয়েছে মামলাগুলো এই মুহূর্তে রেস্ট্রেইন করা হলো, সাসপেন্ড করা হলো, এবং যারা গ্রেপ্তার আছে, হাজতে আছে, তাদেরকে ছেড়ে দেওয়া হোক। এটা কি করা যেত? করা যেত। আসিফ নজরুল, গতকালকের কথার ভিতরে আপনি একটা কথা বলেছেন যেটা আমার কাছে মনে হয়েছে, আপনি আইন পড়ান কিন্তু আইন সম্পর্কে আপনার ধারণা কেন যেন মনে হচ্ছে এক্সিকিউশনের ক্ষেত্রে আপনি দুর্বল। এক সাংবাদিক আপনাকে জিজ্ঞাসা করেছে যে এই আইনের অপব্যবহারের জন্য যা যা করছেন, এই আইনের জন্য, এই আইনের দ্বারা যে লোকগুলো হাজতে আছে তাদেরকে আপনি কি করেছেন? আপনি জানেন আসিফ নজরুল আপনি কি বলেছেন? আপনি বলেছেন হাজতে যারা আছে তাদেরকে নিয়ে পরে ভাববো। কোন একটা সভ্য মানুষ কোন একটা সভ্য দেশে আগে কোন কাজটা করে জানেন? যে লোকটা হাজতে আছে তাকে ওই দুর্দশার থেকে তাদেরকে আগে মুক্ত করে, আর আপনি বলবেন তারা হাজতে আছে, হাজতে বসে থাকতে দেন, আমি তাদেরকে নিয়ে পরে ভাববো। আরে ভাই, তারা তো অপরাধী না, তারা তো রাজনৈতিক বন্দী, তারা তাদের পরিবার থেকে দূরে জমি জমা সহায় সম্পত্তি বিক্রি করে তারা লয়ারের পয়সা দিচ্ছে। আপনি বলছেন তাদের কাজগুলো আপনি পরে দেখবেন। আর ইউ রিয়েল? আসিফ নজরুল, ইটস এ রং থিওরি। I don't know how did you come up with that priority. However, আমি এটা কনক্লুড করতে চাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ব্যাপারে আপনি বলেছেন 332টা কেসের ভিতরে আপনি 113টা উইথড্র করেছেন এবং বাকিগুলো আপনারা পর্যবেক্ষণ করবেন এবং আগামী 2 সপ্তাহের ভিতরে আপনারা কেসগুলো ডিসমিস করবেন। আর এটা হচ্ছে আপনার প্রপোজাল। আর আমার প্রপোজাল আপনার জন্য আমার প্রপোজাল, আপনি একটা প্রজ্ঞাপন জারি করবেন, ওই প্রজ্ঞাপনে বলবেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অ্যাজ অফ টুডে সাসপেন্ড করা হলো। আমার প্রপোজাল হলো এটার পরে আপনি সেম প্রজ্ঞাপনে বলবেন আজ থেকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে যতগুলো মামলা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে হয়েছে সব মামলাগুলোকে সাসপেন্ড করা হলো। এই আইনের আওতায় যারা গ্রেফতার হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। এবং তারপরের প্যারাগ্রাফে আপনি লিখতে পারেন we are going to set up a committee or a commission or a board who are going to review the entire Digital Security Act. They are going to recommend whether this law will exist or this law will abolish. দর্শক কিন্তু আমি বাংলায় বলি, উনি এই প্রজ্ঞাপন জারির পরে তার ভিতরে উনি লিখতে পারেন যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থাকবে কি থাকবে না, এটার জন্য একটা কমিশন গঠন করা হবে অথবা একটা বোর্ড গঠন করা হবে অথবা একটা কমিটি গঠন করা হবে যারা রিকমেন্ড করবে এই আইনটা থাকবে অথবা থাকবে না। এই কাজটা যদি ডক্টর আসিফ নজরুল করে তাইলে হাজার হাজার মানুষ বেঁচে যাবে যারা আজকেরও এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় কোর্টে হাজিরা দেয়, সহায় সম্পত্তি বিক্রি করে কোর্টে হাজিরা দেয়। আসিফ নজরুল বলছে হাজতে যারা আছে তাদেরটা পরে দেখবে। মনে হচ্ছে তারা ক্রিমিনাল, তাদের হাজতেই তাদের একমাত্র জায়গা। ডক্টর আসিফ নজরুল,
আমার মনে হয় আপনার যে সিদ্ধান্তটা আপনি নিয়েছেন, আপনার সিদ্ধান্তটা রিভিউ করা উচিত। আপনার এই সিদ্ধান্তটা দুর্বল। আপনি আমলাতন্ত্রের মধ্যে পুরা 20 কোটি মানুষকে অসহায় করে দিচ্ছেন। সে তার প্রেস কনফারেন্স আর একটা কথা বলেছে, গায়েবী মামলা। গায়েবী মামলার কথা বলেছে যে সারা দেশে 4500 প্রসিকিউটর, আওয়ামী নিযুক্ত সরকারি প্রসিকিউটর যারা পালিয়ে গেছে। আমার পরবর্তী কোয়েশ্চেন, আপনার ডক্টর আসিফ নজরুল, আপনারা কি তাদেরকে রিপ্লেস করেছেন নাকি বসে আছেন তারা আবার জয়েন করবে কবে? পুলিশের মতো পুলিশ যারা পালিয়ে গেছে তাদেরকে ডেকে এনে আবার তাদেরকে জয়েন করাবেন ভারতীয় তত্ত্ব বাংলাদেশে ঢুকানোর জন্য। আপনি কি ওই জন্য বসে আছেন? আপনি বলছেন গায়েবী মামলার 4500 প্রসিকিউটররা পালিয়ে গেছে। ওয়েল এন্ড গুড, তারা পালিয়ে গেছে। এখন এই 4500 প্রসিকিউটরকে আপনি যদি এখনো রিপ্লেস করতে না পারেন, এটা আপনার ব্যর্থতা। অথবা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে যারা প্রসিকিউটর নিয়োগ করে তাদের ব্যর্থতা। কেন? একটা কারণে, বাংলাদেশে লয়ারের অভাব নাই। দল করে এবং না করে, ঠিক আছে, উনি দল করুন আর না করুন, বাংলাদেশে লয়ারদের অভাব নাই। অ্যাটর্নিয়েট ল বাংলাদেশের আনাচে কানাচে অভাব নাই। ডক্টর আসিফ নজরুল, ইজ ইট হার্ড যে আমরা প্রসিকিউটর নিয়োগ দেব যাদের রাজনৈতিক কোনো অ্যাফিলিয়েশন নাই? রাজনৈতিক অ্যাফিলিয়েশন নাই এমন উকিল খুঁজে বের করা বাংলাদেশের টাফ কিনা আমার ধারণা নাই, কিন্তু আমি বাংলাদেশের এমন অনেক উকিলকে চিনি যারা রাজনীতি করেন না। তো 4500 প্রসিকিউটরকে রিপ্লেস করতে গেলে ইট মে টেক অ্যাবাউট 15 days, ম্যাক্সিমাম এ মান্থ। নাকি ওখানে আপনি আবার আমলাতন্ত্র লাগাই দিবেন তাদের দ্বারা? এই প্রসিকিউটরদের যদি রিপ্লেস করা হয় তাইলে অনেকগুলো সমস্যার সমাধান হবে। যে সমস্যাটার কথা আপনি বলেছেন, এই প্রসিকিউটররা পালাইয়া যাওয়ায় এই কেসগুলো সঠিক রিভিউ আপনি করতে পারছেন না। সঠিক রিভিউ না করার জন্য মামলাগুলো ডিসপোজ করা যাচ্ছে না। আপনি একটা কথা বলেছেন, 25টি জেলায় টোটাল অফ 2500 গায়েবী মামলা আপনি চিহ্নিত করেছেন। কিভাবে চিহ্নিত করেছেন? আপনি বলেছেন ইউজুয়ালি বিস্ফোরক আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, ইউজুয়ালি পুলিশের উপরে অ্যাটাক, এটার উপরে মামলা হয়েছে, এবং এই মামলাগুলো হয়েছে ৫৫ নির্বাচনের আগে অথবা বিভিন্ন আন্দোলনে যে সমাবেশ করেছে তার আগে বা পরে। ফাইন। এবং এক একটা মামলায় দেখা গেছে 50, 60, 100, 150, 200 আসামি আছে। গুড, কোনো অসুবিধা নেই, ভালো, সো ফার সো গুড। আপনি বলেছেন এই 2500 গায়েবী মামলা আছে, আগামী 7 দিনের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে। সো ফার সো গুড। এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে সব মামলা প্রত্যাহার করা হবে। নট ব্যাড, নট ব্যাড অ্যাট অল। এখানে আমি ডক্টর আসিফ নজরুল কেস ডিসপোজের ক্ষেত্রে সে যতটুকু বলেছে এক জায়গায় আমি একমত। 4500 প্রসিকিউটর পালিয়ে গেছে, এই জন্য তাদের মামলার কোনো নথি বা মামলার কোনো ডকুমেন্টেশন অথবা প্রুফ এগুলো কোনো জায়গায় নাই। দুইটা দিকে আপনি যেতে পারেন ডক্টর আসিফ নজরুল। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জেলা জাজ আছে, উপজেলায় ম্যাজিস্ট্রেট আছে। আপনি একটা প্রজ্ঞাপন জারি করে তাদেরকে বলতে পারেন যে আপনাদের এখানে গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করার জন্য 2, 3 সদস্য, 4 সদস্য, 5 সদস্য, আপনি সব কাজগুলো একা ধরে রাখেন না। তাদেরকে একটা সময় বেঁধে দিয়ে বলেন যে আগামী 1 মাসের ভিতরে আমি এই রিপোর্টগুলো চাই, আগামী 2 সপ্তাহের ভিতরে এই লিস্টগুলো চাই। যদি এর কোনো এভিডেন্সিয়ারি প্রুফ না থাকে তাইলে এই মামলাগুলোর
ডকুমেন্টেশন না থাকলেও একটা রিকমেন্ডেশন চান, আপনি মামলাগুলো ডিসপোজ করতে পারেন। আপনি যে সময় নিছেন, আপনি সময় নেন, এটার উপরে আপনি যেভাবে কাজ করতে চাচ্ছেন, আমি এটার উপরে কোনো সাজেশন দেব না। বাট একটা সাবজেক্ট, আপনি প্রত্যেকটা কথাবার্তায় আমার মনে হয়েছে আপনি ব্যুরোক্রেসির উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছেন। অর্থাৎ এইটা করলে ওইটা হবে, এইটার পরে ওইটা হবে, কথাগুলো আপনি বারবার এইভাবে বলার চেষ্টা করেছেন। আমার কেন যেন মনে হয় আপনি এই সাবজেক্টগুলোকে আপনি এক্সপ্লাইট করতে পারেন ইন এ ওয়ে দ্যাট আগামী ফেব্রুয়ারি মার্চ, আপনি বলছেন 2 সপ্তাহ দেরি হতে পারে, 5 সপ্তাহ দেরি হতে পারে, আপনি কথাগুলো বলেছেন। 2 সপ্তাহের জায়গায় 1 মাস লাগতে পারে। কিন্তু আমি একটা কথা বলি, আসিফ নজরুল, আপনাকে ঠান্ডা মাথায় বলি, আপনি যদি ব্যুরোক্রেসির উপরে নির্ভরশীল হয়ে যান তাহলে একটা কাজ হবে। আপনি যেই কাজের কথা বলেছেন ফেব্রুয়ারি, ওটা ডিসেম্বরে হবে না, করতে পারবেন না। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা